আজকে যে সকল অঞ্চলে আমরা ঘর দিচ্ছি সেখান থেকে যারা সংযোজিত রয়েছেন সকল সহকর্মী সুধীজন, আশ্রয় প্রকল্পে যারা ঘরবাড়ি পেয়েছেন সেই সকল উপকারভোগী, আসসালামু আলাইকুম। সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা মুজিব বর্ষ 2020 উদযাপনের প্রোগ্রাম নিয়েছি। সেখানে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে কর্মসূচি আমরা নিয়েছিলাম যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, আর প্রতি ঘরে আমরা আলো জ্বালব এবং দেশকে আমরা উন্নত করব। আল্লাহর রহমতে সেই কাজ আমরা করতে পেরেছি। আমরা ধাপে ধাপে এদেশের ভূমিহীন, গৃহহীন, ঠিকানাবিহীন মানুষগুলি, ছিন্নমূল মানুষ, তাদের পুনর্বাসন করে যাচ্ছি। আজকে এখানে আমরা এই ঈদের পূর্বেই আশ্রয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে 32,904টি ভূমিহীন গৃহহীন পরিবারকে আমরা জমি এবং ঘর উপহার দেব। এটা ঈদের উপহার হিসেবেই আমি দিচ্ছি এবং যারা এই ঘরগুলি পেয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতার মূল লক্ষ্যটাই ছিল যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তিনি চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা সেবা সুযোগ পাবে। একটা মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলি তা পূরণ হবে। আর সেই লক্ষ্য নিয়ে তিনি সারাটা জীবন উৎসর্গ করেছিলেন নিজেকে। নিজের জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য তিনি দেখেননি। তিনি এদেশের শোষিত বঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে বারবার কারাবরণ করেছেন, বারবার তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তার লক্ষ্য নিয়ে এগিয়ে গেছেন এবং আমাদের এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদের প্রতি, আমাদের নির্যাতিত মা বোন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা নিগৃহীত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, আমি তাদেরকেও স্মরণ করি। আজকে বারবার মনে পড়ছে আমার বাবার কথা। পঁচাত্তরের 15ই আগস্ট তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। শুধু তাকেই হত্যা করেনি, একই সাথে আমার মা বেগম ফজলুন্নেসা মুজিবকে হত্যা করে, আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ কামাল জামালের নবপরিণত বধূ সুলতানা রোজি, আমার ছোট্ট 10 বছরের ভাই শেখ রাসেলকে হত্যা করে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। একই সাথে আমার মেজো ফুপুর বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি তাকে হত্যা করে। আমার সেজো ফুপুর বাড়ি আক্রমণ করে, সেখানে আমার ফুপা কৃষক নেতা এবং কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রব সাইনাবাদ, তাকে নির্মমভাবে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র সহ ওই বাড়িতে পরিবারে অন্যান্য আরও সদস্যদের নির্মমভাবে হত্যা করে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, যিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পেয়েছিলেন, তিনি ছুটে এসেছিলেন, তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার এএসপি এসবির হাসিবুর রহমান, ঘাতকের দল যখন সিঁড়ি উপরে উঠতে যায় সে বাধা দিয়েছিল, তাকে সেখানে হত্যা করে।
75 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবা তো সবসময় জেলেই কাটাতেন, আর আমার মাই তো একদিকে যেমন আমাদের মানুষ করা, সংসার চালানো, সেই সাথে রাজনৈতিক কর্মসূচিতে তিনি পর্দার আড়ালে থেকে অত্যন্ত সক্রিয় ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন, সবসময় আমার বাবার পাশে ছিলেন। সবসময় ছোটোবেলা গল্প শুনতাম, আব্বা শুধু একটা কথাই বলতেন যে কীভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, কীভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামকে সুন্দরভাবে সাজাবেন, কীভাবে বাংলার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান ব্যবস্থা করবেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ রোগের চিকিৎসা পেত না, একবেলা খাবার জোটানো তাদের জন্য কষ্টকর ছিল, শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত ছিল, অত্যন্ত মানবেতর জীবনযাপন তারা করতেন। আর যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে খুব কষ্ট দিত, এবং তাদের ভাগ্য পরিবর্তন করাটাই ছিল তার জীবনের একটা লক্ষ্য, যে কারণে তিনি বারবার কারাবরণ করেছেন, কিন্তু কখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। 48 সালে যখন আমাদের মাতৃভাষার উপর আঘাত আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি প্রতিবাদ শুরু করেন, আর সেখান থেকেই এদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা। কারণ তিনি এটা জানতেন যে স্বাধীন রাষ্ট্র গড়তে না পারলে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ব্রিটিশ শাসনের 200 বছর, তারপর পাকিস্তানি ঔপনিবেশিক শাসন, এর যাতাকালে পিষ্ট এদেশের জনগণ, তাদের মুক্তি দেওয়া, তাদের জীবনকে উন্নত করা, এটাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। তাই স্বাধীনতার পর তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে জনগণের মৌলিক চাহিদার কথা যেমন স্পষ্ট করে লেখা রয়েছে, অনগ্রসর যে গোষ্ঠী তাদের ভাগ্য পরিবর্তনের কথাও বলা আছে। সেই সাথে সাথে মানুষের মৌলিক চাহিদাগুলি যেটা পূর্ণ করবেন, সেই পরিকল্পনাও তিনি দিয়ে গিয়েছিলেন। এবং তিনিই প্রথম এদেশের মানুষের জমির মালিকানা 100 বিঘা নির্ধারিত করে তার অতিরিক্ত জমি খাস জমি করে ভূমিহীন মানুষের মাঝে বিতরণ করবার পদক্ষেপ হাতে নিয়েছিলেন। এবং প্রথম যে গুচ্ছগ্রাম তিনি শুরু করেন গৃহহীনদের জন্য ঘর, নোয়াখালী জেলা, বর্তমানে এটা লক্ষ্মীপুর জেলায় পড়েছে, সেখানে। এবং সেই দায়িত্বটা ছিল আব্দুর রাফসান নেবাদ সাহেবের উপরই। তিনিই প্রথম জাতির পিতা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসেন এবং তিনি এটা বাস্তবায়ন শুরু করেন। তারপর আর সেভাবে দেশের দুঃখী মানুষের দিকে কেউ তাকায়নি। আর তাকাবে কারা? যারা সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন এবং রুলস ভঙ্গ করে অবৈধভাবে ক্ষমতা দখল করা শুরু করেছিল 75 15ই আগস্ট। তাই এদেশের মানুষের ভাগ্য তো পরিবর্তন করতে আসেনি, নিজেদের ভাগ্য করতে এসেছে। তারা খুনিদেরকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং সব পরিবারের যে হত্যা হলো, সেই হত্যার বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স অর্থাৎ দায় মুক্তি দেওয়া হয়। আর এখানেই তার বন্ধ থেমে থাকেনি, সেই সকল খুনিদেরকে নিয়ে বিভিন্ন দূতাবাসে তারা চাকরি দিয়ে পুরস্কৃত করে। এমনকি আমার জীবনে এটাও আমি দেখেছি, সেই সব খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। সেই খুনি পাশা, হুদা, এদেরকে নিয়ে প্রথম রাজনৈতিক দল গঠন করে ইত্তেফাকের একজন মালিক মইনুল হোসেন। আর এরপরে জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন জায়গায় যে চাকরি দিয়ে
পাঠায় অনেক দেশ, পোল্যান্ড সহ বহু দেশ এদেরকে দূতাবাসে গ্রহণ করেনি, কারণ তারা বঙ্গবন্ধুর খুনি হিসেবে। কিন্তু জিয়াউর রহমানের কাছে এরা অত্যন্ত আদরের ছিল, তাই তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য সে দিয়েছিল। কিন্তু সেনাবাহিনীতেও কিন্তু এর প্রতিবাদ হয়েছে। 19টা উপরে কু হয়েছিল 75-এর পর, আর একটা কু হওয়ার পর সেনাবাহিনীরই বহু অফিসার সৈনিককে জিয়াউর রহমান হত্যা করে। আর আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীরা তো আছেই। কাজে এই খুনিদেরকেই পরবর্তীকালে জেনারেল এরশাদ যখন ক্ষমতা আসে তখন রাজনীতি করার সুযোগ দেয়। তারা একটা দল গঠন করে, খুনি ফারুককে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচনে দেওয়ার সুযোগ করে দেয়। খালেদা জিয়া ক্ষমতায় এসে আরও এক ধাপ উপরে যায়। খুনি কর্নেল রশিদ এবং মেজর হুদা, তাদেরকে জনগণের ভোট চুরি করে জাতীয় সংসদের সদস্য পদে এনে দেয়। কর্নেল ফারুককেও জেতাবার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে জেলা প্রশাসনের দায়িত্বে যিনি ছিলেন তিনি এটা রাজি হননি, যে কারণে এই ভোট চুরি করে তাকে আনতে পারেনি। কিন্তু এই দুইজনকে নির্বাচিত করে পার্লামেন্টে বিরোধী দলের সিটে বসায় কর্নেল রশিদকে খালেদা জিয়া। আর আপনারা জানেন যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পর স্বাধীনতা বিরোধী, আলবদর রাজাকার সৃষ্টিকারী, বুদ্ধিজীবী হত্যাকারী, তাদেরকেই কিন্তু মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে এবং তাদেরকেই ক্ষমতায় নিয়ে এসেছিল। অর্থাৎ 75-এর পর যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করত না তারাই ক্ষমতাসীন হয়, যার ফলে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই, বা তারা পরিবর্তন ঘটাতেও চায় না। বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু এই বাংলাদেশকেই আবার সেই পাকিস্তানের গোলামীর জিনজিরে আবদ্ধ করতে প্রচেষ্টা চালায় তারা। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সেই সাথে জিয়াউর রহমান আরও একটা কাজ করেছিল। মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমেই আমাদের সংবিধান, প্রথমে সংবিধান তো তারা একেবারে পুরো বন্ধ করে দিয়েছিল। এরপর যখন তার রাজনীতি করার খায়েশ হয় তখন এই সংবিধানকে 12 অনুচ্ছেদে, যেখানে কোনো যেমন জামাতে ইসলামী সহ এইসব দলের রাজনীতি করার সুযোগ ছিল না, সেটা বিলুপ্ত করে দিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দেয়। 38 অনুচ্ছেদে যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার ছিল না, যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে। সেই মানবাধিকার লঙ্ঘনের দায়ে যাদের বিচার শুরু হয়েছিল তাদেরকে মুক্তি দিয়ে তাদের সেই বিচারের হাত থেকে সে রক্ষা করে। এমনকি 7 খুনের আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন ছাত্রনেতাকে হত্যা করেছিল যে সাজাপ্রাপ্ত, তাকেও জিয়াউর রহমান মুক্তি দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যত খুনি, যত অপরাধী, যুদ্ধ অপরাধী, তাদেরকেই সে ক্ষমতায় বসিয়েছিল। এই যে বাংলাদেশ যে আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই আদর্শ থেকে পথ হারিয়ে ফেলে। একের পর এক যারা ক্ষমতা এসেছে তার প্রত্যেকেই জনগণকে শোষণ করেছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে এবং জনগণকে অধিকার বঞ্চিত করেছে এবং নিজেদের ভাগ্যই গড়েছে তারা, যার কারণে এদেশ আর সামনের দিকে এগোতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তো স্বাধীনতার পর মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যেই একদিকে যেমন একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা, অপরদিকে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি পরিচালনা করা
এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে প্রায় 270টার উপর রেল ব্রিজ ধ্বংসপ্রাপ্ত, 278-এর উপর সড়ক ব্রিজ ধ্বংসপ্রাপ্ত, রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত, 2টি পোর্ট সেখানে মাইন পোতা, এয়ারপোর্ট ধ্বংসপ্রাপ্ত। এই অবস্থায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, প্যাগোডা সবই ধ্বংসপ্রাপ্ত। 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ ছিল শরণার্থী। প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতিপিতা পদক্ষেপ নিয়েছিলেন। প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, গৃহহারা মানুষের ঘর তৈরি করে দেওয়া, এমনকি তাদের বাড়িতে বাড়িতে এবং আমাদের তখনকার আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়ে হেঁটে নৌকায় করে প্রত্যেকের ঘরে ঘরে রিলিফ পৌঁছে দিয়েছে। একেবারে রান্না করা সেই হাঁড়ি পাতিল থেকে শুরু করে খাদ্যদ্রব্য পর্যন্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। স্কুলে বিনা পয়সায় বই এবং কাপড় চোপড় দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় টিসিবির মাধ্যমে কাপড় কিনে কিনে ছাত্রদের এই কাপড় দেওয়া হয়েছে। এটি একদিকে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, অপরদিকে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি বাস্তবায়ন করা। এই অতি অল্প সময়ের মধ্যে এই দেশকে তিনি গড়ে তুলেছিলেন। পাশাপাশি একটা স্বাধীন দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী বা বিডিআর থেকে শুরু করে আনসার বাহিনী, সবগুলি প্রতিষ্ঠানে তিনি গড়ে তোলেন। প্রতিটি অঞ্চল যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি বিভিন্ন পদক্ষেপ হাতে নেন। ভূমিহীনদের পুনর্বাসনটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি মানুষের যেন গৃহহীন না থাকে, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দেন। আমাদের দুর্ভাগ্য হলো সেই অর্জন আর ধরে রাখা হয়নি। যারা পরবর্তীতে ক্ষমতা আসে তারা যেন মুক্তিযুদ্ধে আমাদের বিজয়টাকেই ধ্বংস করতে চেয়েছিল, আদর্শকেই ধ্বংস করতে চেয়েছিল। আবার যেন এই দেশ ওই পাকিস্তানিদের পদলেহন করে, সেটাই বোধহয় তাদের লক্ষ্য ছিল। যা 21 বছর পর যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিশ্ব দরবারে সম্মান পেয়েছিল, সেই সম্মান যেন বিজয়ীর জাতি হিসেবে, বিজয়ের দেশ হিসেবেই যেন আমরা সম্মানটা আবার ফিরে পাই। আর সেই সাথে সাথে কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়াবো এবং আমরা নিজের দেশকে উন্নত করব। স্বাধীনতার পরপর অনেক বিদেশি সাংবাদিক জাতির পিতাকে জিজ্ঞেস করেছিলেন যে দেশে তো কিছুই নাই, তা আপনি কী দিয়ে দেশকে গড়ে তুলবেন? তিনি একটি কথাই বলেছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই মাটি মানুষ দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলব। আমার মনে হয় বিশ্বের কোনো নেতা এত বড় কথা কখনো বলতে পারেননি, এত সাহসিকতা দেখাতে পারেননি। আজকে যদি জাতির পিতাকে আমরা না হারাতাম, তো বাংলাদেশ অনেক আগেই, 40 বছর আগে এই দেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা পেত, সে বিশ্বাস আমার আছে, কিন্তু সেটা আমাদের ভাগ্যে হয়নি। যাও 21 বছর পর আমরা সরকার আসি, তখন থেকে আমরা যেমন গুচ্ছগ্রামও চালু রাখি, সাথে সাথে তখনকার মানুষের যে আর্থিক অবস্থা এবং আমাদেরও সরকারের পয়সা বিবেচনা করে আমরা ব্যারাক হাউস নির্মাণ করে করে প্রথমেই এই ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করি। যাদের ভিটা মাটি আছে তাদেরকে আমরা গৃহায়ণ তহবিল থেকে টাকা দিয়ে এনজিওদের মাধ্যমে ঘর দেওয়ার কাজ শুরু করি। তারপর 2021 আর আমরা সরকারে আসিনি, 8টা বছর আবার সময় নষ্ট হয়। 2009 সরকারে আসার পর আবার আমরা আমাদের এই পদক্ষেপ হাতে নিই, যেন এদেশের মানুষের ভাগ্যটা আমরা পরিবর্তন করতে পারি।
আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। তিনি সবসময় এটাই বলতেন যে আমার দেশের মানুষ, প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। আমিও জাতির পিতার সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি। একদিকে যেমন বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলছি, সমস্ত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমাদের যে সমস্ত মানুষগুলি একেবারে ছিন্নমূল, তাদের কোনো ভবিষ্যৎ নেই, যারা কখনো স্বপ্নও দেখতে পারে না, যারা একবেলা এক মুঠো খাবার জোটাতে পারে না, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, সেটাই হচ্ছে আমাদের সরকারের সবথেকে বড় লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। যে কাজ জাতিপিতা শুরু করেছিলেন, সে সংবিধানের 15 অনুচ্ছেদে যেটা তিনি উল্লেখ করেছিলেন যে দেশের সকল মানুষের জন্য তিনি বাসস্থানের ব্যবস্থা করবেন, আমরা সেই কাজটাই করে যাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা শুধুমাত্র তৃণমূল বলে না, আমাদের দেশের যারা কুষ্ঠরোগী তাদেরকে আমি আশ্রয়ের মাধ্যমে পুনর্বাসন করেছি। যারা বেদের নৌকায় বসবাস করত তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি এবং আরও দিচ্ছি। যারা একবারে অবহেলিত গোষ্ঠী হিজড়া, যাদেরকে কখনো পরিবারের স্থান দেওয়া হয় না, আজকে আমরা আমাদের সংবিধানে সেই অনগ্রসর জাতি হিসেবে হিজড়াকেও আমরা স্বীকৃতি দিয়েছি। তারা তাদের পরিবারেই থাকতে পারবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। কারণ এখন তো তারা ছিন্নমূল হিসেবে ঘুরে বেড়ায়, তাদের জীবন জীবিকার কোনো সুযোগ নেই, কাজে আমরা সেই সুযোগটাও তাদের জন্য করে দিয়েছি। এটা আমাদের ধর্মেও কিন্তু আছে, ইসলাম ধর্মেও তাদেরকে তাদের পিতা মাতার সম্পদে তাদের অধিকার করে দিয়ে গেছে, কিন্তু তারা সবসময় বঞ্চিত হয়। কাজে এই বঞ্চনার হাত থেকেও তাদের আমরা মুক্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এবং এদেশের সর্বশ্রেণী যেখানে আমরা যাদেরকে পাচ্ছি, এমনকি 91 সালে যখন ঘূর্ণিঝড়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল, কত মানুষ গৃহহারা হয়েছিল, তখন তো বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা যে ক্ষমতায় ছিল, সে তো কোনো তাদের দিকে দৃষ্টি দেয়নি। সেই সকল ছিন্নমূল যারা সেই কক্সবাজারে একটা বস্তিতে থাকতো, আমরা তাদেরকে ফ্ল্যাট নির্মাণ করে সে কক্সবাজারেই ক্রুশকুলে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি এবং সেগুলি এখনও করে যাচ্ছি। প্রায় 4000 পরিবারকে আমরা সেখানে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি এবং ধীরে ধীরে সে ফ্ল্যাট নির্মাণ করে করে তাদের পুনর্বাসন করছি। আমাদের দেশে যে পরিচ্ছন্ন কর্মী, তাদেরকে একসময় ব্রিটিশরা নিয়ে এসেছিল ভারত থেকে, তারাও ছিন্নমূল, তাদের কোনো ঠিকানা নেই। আমরা তাদের জন্য ঘরবাড়ি ফ্ল্যাট নির্মাণ করে তাদের সেখানে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছি। চা শ্রমিক, এদেরকেও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল, তাদের নাগরিকত্ব ছিল না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তাদেরকে নাগরিকত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার যখন 56 সালে সরকার গঠন হয়, তখনই এই চা শ্রমিকদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তাদের উন্নয়নেও আমাদের সরকার কাজ করে যাচ্ছে। অর্থাৎ সমাজের প্রতিটি ক্ষেত্রে অবহেলিত মানুষগুলিকে খুঁজে বের করে তাদের পুনর্বাসনের কাজ আমরা করে যাচ্ছি। এবং এটাই আমি মনে করি আমাদের, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব, জাতির পিতার এই আদর্শটা মাথায় রেখে কাজ করে যাওয়া। খাস জমি পাওয়া যায় না, অনেক খাস জমি বেদখলে ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল কর্মকর্তা কর্মচারী, যারা এই সমস্ত জমিগুলি যেগুলি বেদখল ছিল সেইগুলিকে আপনারা উদ্ধার করেছেন এবং ছিন্নমূল মানুষের মাঝে দিয়েছেন। আমাদের জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নির্বাচিত প্রতিনিধিদের ধন্যবাদ জানাই, আপনারাও সহযোগিতা করেছেন। কাজে আজকে আমরা সারা বাংলাদেশে একটা সার্ভে করে দেখেছি,
সেখানে প্রায় 8 লক্ষের উপর মানুষ আমরা পেয়েছি যারা ছিন্নমূল। এই প্রতিটি মানুষকেই আমরা ঘরবাড়ি তৈরি করে দেব, সেই লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের অর্থ মন্ত্রণালয়কে যে তারা এ ব্যাপারে কোনো কার্পণ্য করেননি। এই ক্ষেত্রটা সব থেকে বেশি তারা সুযোগ দিয়েছেন। তাছাড়া আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ফান্ডের থেকে 5 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা আলাদা ফান্ড তৈরি করে দিয়েছি। সেখানে আমাদের অনেক ব্যবসায়ী, ব্যাংকের মালিক প্রত্যেকেই সেখানে অনুদান দিয়েছে, যার ফলে আমরা এখন শুধু খাস জমির খোঁজ করছি না, আমরা নিজেরাও জমি কিনে যাদেরকে এরকম ছিন্নমূল মানুষ ঘর দেব তাদের নামে জমি কিনে আমরা তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছি বিনামূল্যে। কোনো দেশে এরকম কেউ উদ্যোগ নিয়েছে কি না, কিন্তু আমরা জাতির পিতার আদর্শের সৈনিক। আমি তো শুধু তার কন্যাই না, তার আদর্শে আমি বিশ্বাস করি। কাজে আমার কাছে ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা দেওয়া, জনগণের জন্য কাজ করা। আর আমি আজকে সেটাই করে যাচ্ছি যে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সেটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই। আমরা 97 সালে থেকে শুরু করেছিলাম এই আশ্রয়ণ প্রকল্প। যখন 97 সালে ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছিল, আমরা মানুষ বাঁচাতে পেরেছিলাম, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। 91 সালে ঘূর্ণিঝড়ে যেমন তখনকার সরকার বা সে সরকার প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি ঘুমিয়েছিলেন, জানতেনই না যে এরকম হয়েছে। 97 সালে আমি ঘুমাইনি। আমার স্পেনে যাওয়ার কথা ছিল একটা রাষ্ট্রীয় সফরে, আমি সেটা বাতিল করে দিয়ে আমি সারা রাত জেগেছিলাম, খোঁজ নিয়েছিলাম কোথায় কী ক্ষতি হচ্ছে। এবং ঘূর্ণিঝড় থামার সাথে সাথে আমি আমাদের তখন মন্ত্রিসভার সদস্য এবং নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় এক একজনকে নামিয়ে দিই, দায়িত্ব দিয়ে দিই, এবং আমি নিজে বিভিন্ন জায়গায় যাই। সেই সময় সেন্ট মার্টিন দ্বীপে আমরা পেয়েছিলাম 70টা পরিবার যাদের কোনো ঘরই ছিল না, বাড়ি ছিল না। সেখানে আমাদের আওয়ামী লীগের একজন নেতা তিনি জমি দান করেন। আওয়ামী লীগের নেতারাই নিজেরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে জমি দেয়, এবং আমরা সেখানে আমাদের নৌবাহিনীকে দিয়ে প্রথম আশ্রয়ণ প্রকল্পটা শুরু করি। সেখানে ব্যারাক হাউস নির্মাণ করে 70টা পরিবারকে আমরা পুনর্বাসন করি। এবং এইভাবেই আমরা যখন শুরু করি সমগ্র বাংলাদেশে আমরা এই ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করি। আর দ্বিতীয়বার 2009 সরকার আসার পর আমরা আর একটু আর্থিকভাবে যখন দেশটাকে একটু আমরা সচ্ছল করি, তখন আমাদের উদ্যোগ হয় যে সবাইকে আর একটু উন্নত মানের ঘর দেওয়া। এখন সেমি পাকা ঘর আমরা তৈরি করে দিচ্ছি। আর এখন আমাদের জমি কেনার জন্য আমরা ফান্ড তৈরি করেছি। এখন এখানে অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে 2 শতক খাস জমিতে সেমি পাকা ঘর নির্মাণ, আজকে এটা 3য় পর্যায়। এখানে 32,904টা ভূমিহীন গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছি। আমার সবথেকে ভালো লাগে যখন দেখি যে একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন। যাই হোক, আমি আবারও এটুকু বলবো যে বাকি যেগুলি আছে আস্তে আস্তে সে ঘরগুলি আমরা তৈরি করে সকল মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে, সুন্দরভাবে জীবন পেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটি আমরা করব, যাতে করে এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। এই বাংলাদেশ আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, ঠিক যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, ঠিক সেই সময়ে আমরা পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা। যেটাকেই ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার। আর সেটাই আমাদের লক্ষ্য। যে জাতি বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে, সে জাতি কখনো
পিছিয়ে থাকতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে যারা অস্ত্র তুলে নিয়ে নিজের রক্ত দিয়ে এদের স্বাধীন করে দিয়ে গেছেন, সেই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শত প্রতিকূল অবস্থার মধ্যেও একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রতি পদে পদে তার জন্য বাধার সৃষ্টি করা হয়েছিল। যখন কিছুতেই তার এই অগ্রযাত্রা থামাতে পারেনি, তখনই তো ৭৫-এর ১৫ই আগস্টের আঘাত এলো। তাকে আঘাত করে যারা ভেবেছিল যে এই দেশটাকে পিছিয়ে নিয়ে যাবে, এই দেশটাকে আবার ধ্বংসে পরিণত করবে, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাচ্ছি, এটাই তো সবথেকে বড় পাওয়া। আমি জানি আমার বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে যখন দেখবে তার দুঃখী মানুষের মুখে হাসি ফুটছে। আপনারা শুধু দোয়া করবেন। আর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরও আবার বলব, জাতির পিতার আদর্শ নিয়েই চলবেন, এই দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন। এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া, যে একটা মানুষকে যদি একটু আশ্রয় দেওয়া যায় আর তার মুখে একটু হাসি ফোটানো যায়, এর থেকে বড় পাওয়া একজন রাজনীতিবিদের জীবনে আর কি হতে পারে। এটাই তো সবথেকে বড় লক্ষ্য হওয়া উচিত। অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলি কাজে লাগে না। করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন, এই করোনা ভাইরাসের সময় হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিকও কিন্তু কিছুই তাদের করার ছিল না। যারা বাংলাদেশে কোনোদিন চিকিৎসাই নেয়নি, তাদেরকে কিন্তু এই দেশেই ভ্যাকসিন নিতে হয়েছে, কারণ টাকা থাকলে কোথাও যেতে পারেননি তারা। নইলে আগে তো একটু সর্দি কাশি হলেও তারা উড়ে চলে যেতেন বিদেশে চিকিৎসার জন্য। কিন্তু করোনা ভাইরাস কিন্তু মানুষকে একটা শিক্ষা দিয়ে গেছে, ধন সম্পদ অর্থ কিছুই না। আর মরলে তো সবই কিছু রেখে যেতে হবে, কেউ কিছু কবরে নিয়ে যেতে পারবেন না। কাজে সম্পদের পিছনে ছুটে নিজেকে মানুষের কাছে অসম্মানিত করার কোনো অর্থই হয় না। বরং দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারলে, একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারলে, সেটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। কাজে আমরা রাজনীতি আদর্শ নিয়েই করি, যে আদর্শ জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। তাই আমি এদেশের মানুষকে এটাই বলবো যে আপনারাও আপনার আশেপাশে দুস্থ মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশের মতো একটা দেশে আমরা, যেখানে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও অনেক ধনী দেশ যা করতে পারে নাই, আমরা সেই করোনা ভাইরাসে টিকাদান কর্মসূচি সম্পূর্ণ বিনা পয়সায় করেছি। এখানে যদি টিকাদানের ক্ষেত্রে কেউ যদি শুধু ওই একটা ভ্যাকসিনের দাম কত সেটি হিসাব ধরে, সেই হিসাবটা ধরলে কিন্তু হবে না। একটা ভ্যাকসিন দিতে গেলে আমাদের যে লোকবল লেগেছে, যে স্থান লেগেছে, ভ্যাকসিনটা নিয়ে এসে যেটা আমাদের ফ্রিজারে রাখতে হয়েছে, সেই ডিপ ফ্রিজ যেটা হয়তো -25, কোনোটায় -70 পর্যন্ত, সেইগুলি আমাদের সংগ্রহ করতে হয়েছে। আবার সেগুলি নিয়ে আমরা যে দেবো একটা গ্রাম পর্যায়ে দিচ্ছি, ইউনিয়ন পর্যায়ে, সেখানেও কিন্তু একটা এয়ার কন্ডিশন ঘর তৈরি করতে হয়েছে, তাতেও কিন্তু একটা খরচ আছে। এবং আমাদের ভলান্টিয়ার যারা বা স্বাস্থ্যকর্মী যারা এই যে ঘরে ঘরে যে টেস্ট করে যাচ্ছে, এই টেস্ট করতেও কিন্তু পয়সা খরচ। এবং যারা করছেন ডাক্তার এবং আমাদের হেলথ প্রোভাইডার যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে প্রতিদিনের থাকা, খাওয়া, ভাতা, এমনকি তাদের সুরক্ষার জন্য যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা পোশাক, যেটাকে PPE বলে, সেইগুলি যে দিতে হয়েছে, তার পিছনেও কিন্তু খরচ আছে। ইনজেকশনটা দিতে গেলে যে সিরিজ কিনতে হয়েছে, তার পিছনেও খরচ আছে। এই সমস্ত খরচ যদি এক করে দেখেন, তাহলে হয়তো সঠিক তথ্যটা পাবেন যে কত হাজার কোটি টাকা এর পিছনে খরচ হয়েছে। কিন্তু আমরা কিন্তু সব বিনা পয়সায় করে দিয়েছি এদেশের মানুষের জন্য। আমরা হাজার হাজার ডাক্তার যেমন নিয়োগ দিয়েছি, নার্স নিয়োগ দিয়েছি, স্বাস্থ্যকর্মীদেরকে আমরা কাজে লাগিয়েছি, পাশাপাশি ভলান্টিয়ারদের কাজে লাগিয়েছি। এর পিছনে কিন্তু খরচ করতে হয়েছে, সেই খরচটাও কিন্তু আমরা করে গেছি। কাজেই অনেক উন্নত দেশ কিন্তু এটা দিতে পারে না, কিন্তু বাংলাদেশ পেয়েছে। এমনকি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন লাশ ফেলে রেখে চলে গেছে। সেখানে আমাদের পুলিশ বাহিনী সহ আমাদের অনেক নেতাকর্মী তারা এগিয়ে এসেছে। আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,
আমাদের কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠন তারা এগিয়ে এসেছে মানুষের পাশে। সেই সাথে আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা, বিডিআর, বিজিবি, আনসার বিডিবি সহ আমি মনে করি এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা সহযোগিতার হাত বাড়ায় নাই। সকলে সম্মিলিতভাবে কাজ করেছে, এদেশের জনগণ সহযোগিতা করেছে। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ এইভাবে মানুষকে সম্পৃক্ত করে এরকম দুর্যোগকালীন সময়ে একযোগে কাজ করতে পারিনি, যেটা বাংলাদেশে আমরা করতে পেরেছি। যে কারণে আজকে হয়তো আমরা করোনা হাত থেকে মুক্তি পেয়েছি, তবে আবার বিভিন্ন দেশে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এই ক্ষেত্রেও আমি মনে করি এখন থেকে আমাদের সতর্ক থাকা উচিত, যে আপনারাও একটু সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আমরা যেভাবে একযোগে কাজ করেছি ঠিক একযোগে আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। অনেক বাধা আসবে, কারণ বাংলাদেশ এভাবে এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত হোক। যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল সেই ধরনের লোকগুলি তো আছে, তারা কখনো চাইবে না। কিন্তু সকল বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে, এবং ইনশাল্লাহ আমরা তা যাব, এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, আমরা শতভাগ ঘর হয়ে যাবে। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। সবার জীবন জীবিকার ব্যবস্থা, একটা ঘর পেলেই মানুষ একটা জীবন জীবিকার ব্যবস্থা করে নিতে পারে, সেই ব্যবস্থাটাও করতে পারবে। এবং আমরা বিশ্ব দরবারে যেমন এখন মর্যাদা নিয়ে চলছি, এই মর্যাদা নিয়েই আমরা এগিয়ে যাব। আজকে আর কেউ বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখে না। আজকে বাংলাদেশের কথা শুনলে কেউ আর ওই দুর্যোগের দেশ, দুর্ভিক্ষের দেশ বলতে সাহস পায় না, বলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এটা সম্ভব হয়েছে এদেশের মানুষের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণকে, যারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি, সকল ভোটারদের প্রতি আমি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই, যে আজকে এই সুযোগটা দিয়েছিলেন বলে, একটু লম্বা সময় সরকারে থাকতে পেরেছিলাম বলেই আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। জাতির পিতার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে পেরেছি। যে নামটি মুছে ফেলা হয়েছিল ৭৫-এর পর থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নেওয়া যাবে না, জয় বাংলার স্লোগান দেওয়া যাবে না, ৭ই মার্চের ভাষণ বাজানো যাবে না, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাস কিন্তু প্রতিশোধ নেয়। আজকে আর এই নাম কেউ মুছে ফেলতে পারেনি। আজকে জয় বাংলার স্লোগান ফিরে এসেছে, ৭ই মার্চের ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যে মর্যাদা পেয়েছে। আজকে আমরা বিশ্বসভায় আবার মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছি। আজকে আর কেউ আমাদেরকে মানে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা চলবো না। আর এখন আর সেই করুণা কারো ভিক্ষা আমাদের করতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়াবো। নিজের, যেটা জাতির পিতা বলেছেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেই মাটি মানুষ দিয়েই দেশকে গড়ে তুলব। সেইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে, সেভাবেই আমাদের কাজ করতে হবে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, আত্মমর্যাদা নিয়ে মর্যাদাশীল জাতি হিসেবে, বিশ্বে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলব। এবং সে মর্যাদা আমরা অনেক পেয়েছি, কিন্তু এটাকে ধরে রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই কথা চিন্তা করেই আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যারা এই আশ্রয় প্রকল্পের ঘরগুলি নির্মাণের সাথে সম্পৃক্ত ছিলেন, একেবারে আমাদের প্রশাসন থেকে নিয়ে শুরু করে এটাকে ধরে রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই কথা চিন্তা করেই আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যারা এই আশ্রয় প্রকল্পের ঘরগুলি নির্মাণের সাথে সম্পৃক্ত ছিলেন, একেবারে আমাদের প্রশাসন থেকে নিয়ে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সংগঠনের নেতাকর্মী এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং শ্রমিক থেকে শুরু করে যারা এর সঙ্গে সম্পৃক্ত, সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন যারা এই যে একটা ছিন্নমূল মানুষকে একটা ঘর তৈরি করে ঘরে তুলে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদের জন্য সবসময় দোয়া করবে এবং আপনাদের মঙ্গল কামনা করি। এই কথা বলেই আমি আজকে এই আমাদের প্রায় ৩২,৯০৪টি ভূমিহীন পরিবারকে ঘর আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য স্ব স্থানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আমার পক্ষ থেকে বিভিন্ন উপজেলা প্রান্ত উপস্থিত
যারা আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ যারা উপকারভোগী তাদেরকে এই জমির কবুলিয়ত, নামজারি খাতেন ও গৃহের সনদ আপনারা যারা ওখানে উপস্থিত সবাই হস্তান্তর করবেন, আমি সেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।